আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব রাহাত মিনহাজ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটা বিষয়ে তারা খুব বেশি ঢাক ঢোল পিটিয়ে কাজ করছে, সেটা হচ্ছে সংস্কার। তারা নানা বিষয়ে সংস্কার করতে চায় এবং প্রাথমিকভাবে তারা 6টা বিষয়ে সংস্কার করার চেষ্টা করলেন এবং সেই সংস্কার প্রস্তাবও পাওয়া গেল। পরবর্তী সময়ে আরো কয়েকটা বিষয়কে তারা নিয়ে আসলেন এবং এখন একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, যারা সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখছি যে প্রতিদিন তারা আলোচনায় বসছে। এর মধ্যে প্রায় 20টার মতো আলোচনা হয়েও গেছে। তারা বসছে, কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো দল একমত হচ্ছে, কোনো কোনোটাতে একমত হচ্ছে না, কিছুতে আংশিক একমত হচ্ছে। আবার কয়েকটা ক্ষেত্রে দেখলাম যে বিএনপির মতো দল তারা ওয়াক আউট পর্যন্ত করলো, তারা আলোচনা অংশই নিতে চায় না। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এর মাধ্যমে আমরা আসলে কি পেতে যাচ্ছি? অনেকে এমনও বলছেন এই আলোচনা, এই সংস্কার আলোচনা যারা কোঅর্ডিনেট করছেন, যারা এতে মূলত সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসছেন, এখানে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী আছে, মানে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এদেরকে। আবার কিছু এনজিও আছে। আবার অনেকে বলছেন যে ওই সমস্ত লোকের সংস্কার আমরা কেন মানবো। পলিটিক্যাল পার্টিগুলি বলছে যে আমরা সংস্কার আমরাই করব, বিএনপি বলছে আমাদের তো 31 দফা আগেই দেওয়া আছে। তো এই সব মিলিয়ে সংস্কার কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? এই সংস্কারে কার লাভ হচ্ছে বলে আপনি মনে করেন? এবং আলটিমেটলি পলিটিক্যাল পার্টিগুলো শেষ পর্যন্ত এই সংস্কার কতটুকু রক্ষা করবে, আপনি সব মিলিয়ে কি ভাবছেন? জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে। এই প্রবাদটা হচ্ছে এরকম, বলা হয় যে ঝগড়াঝাটি আলোচনা যাই না কেন, তাল গাছটা আমার। তার মানে হচ্ছে অনেকেই নানা ধরনের আলোচনা সংলাপ বলেন, অনেক কিছু করেন, সালিশ করেন, বিচার করেন, কিন্তু একটা পক্ষ চেষ্টা করেন তাল গাছটার অধিকার নিজের পক্ষে রাখতে, অর্থাৎ নিজের স্বার্থকে সংরক্ষিত রাখতে। এখন দেখেন, আমার কাছে মনে হয় এই সংস্কার প্রক্রিয়ায় একটা কোথাও না কোথাও একটা আসলে ভেতরে ভেতরে একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনার কথাটা কেউ বলছেন না। আমি আপনাদের ছোট বই দেখাই। হ্যাঁ, আমার কাছে একটা বই আছে, আমি শিক্ষক মানুষ, আমি একটু পড়াশোনা করি। এই বইটা হচ্ছে হারানো লেখা। বইটা লিখেছেন আহমদ ছফা। আহমদ ছফার মৃত্যুবার্ষিকী ছিল গত 28 জুলাই, এই মাত্র 2 দিন আগে। আমি আহমদ ছফাকে একজন খুবই শক্তিশালী লেখক এবং আউটস্পোকেন, কি বলবো, বুদ্ধিজীবী বলে আমি মনে করি আর কি। আহমদ ছফা 1996 সালের 23 অক্টোবর একটা লেখা লিখেছিলেন বাংলা বাজার পত্রিকায়। সেই পত্রিকায়, সেই লেখায় তিনি বলছেন, সাম্প্রতিককালে এনজিও নির্ভর ধনতান্ত্রিক ধারাটি তেজি হয়ে ওঠার ফলে রাষ্ট্রযন্ত্রে এনজিও গুলো তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে। এখন এনজিও আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একটি পরিচিত এবং প্রয়োজনীয় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দেখেন, 1995 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়, তখন এনজিওদের একটা সংগঠন, তার নাম হচ্ছে অ্যাডাপ, সেই সংগঠন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল। এবং তারপর থেকেই রাষ্ট্রযন্ত্রে এনজিও জীবীদের, এনজিও এলিটদের আপনার প্রভাব বিস্তারের একটা প্রক্রিয়া কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যতগুলো আপনার তত্ত্বাবধায়ক বলেন, অন্তর্বর্তী বলেন, অস্বাভাবিক সরকার গঠিত হয়েছে, তাতে এই এনজিও এইডসদের বা এনজিও জীবীদের আহ একটা কিন্তু বড় ধরনের আপনার হিস্সা ছিল, বড় ধরনের অংশগ্রহণ ছিল। আমি এটাকে অন্যায় বলছি না, আমি একটা অপরাধ বলছি না। এনজিও সেক্টরে যারা চাকরি করেন তারা অবশ্যই অত্যন্ত গুণী হতে পারেন, অবশ্যই যোগ্য হতে পারেন, অবশ্যই এই চাকরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ এবং অধিকার সবই তাদের আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই এনজিও তন্ত্রের লোকজন, এনজিও জীবীরা গণতন্ত্রের ধারাটাকে আপনার দুর্বল করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কোনো প্রক্রিয়ার মধ্যে আছে কিনা। আপনি যদি কখনো আহমদ সফর সাহেবের এই লেখাটা পড়েন, এই লেখাটার শিরোনাম হচ্ছে আপনার এনজিও প্রসঙ্গে কিছু কথা। আপনি 1996 সালে তিনি লিখেছেন যে এনজিওর
এনজিওর যারা কর্তা ব্যক্তি তারা রাষ্ট্রযন্ত্রে কিভাবে প্রভাব বিস্তার করতে চান বা চেষ্টা করছেন, তার একটা বড় একটা আপনার ইঙ্গিত এই লেখাটার মধ্যে আছে। তাহলে আমি এখনো আপনাকে কি আপনি বলতে ওটা পারি, দেখছেন? এখনো কি আপনি সেই প্রবণতাটার একটা চূড়ান্ত রূপ দেখতে পাচ্ছেন? আমি তো তাই দেখি, আমি তো তাই দেখি। তবে এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু রাজনীতিবিদরা ক্রমাগত ব্যর্থ হয়েছে। 91 পরে 96 এর সময়ও আপনার রাজনীতিবিদরা আপনার ব্যর্থ হয়েছেন, 2006 সময়ে 7 সময়ও ব্যর্থ হয়েছেন, 2024-এও হয়েছেন। অর্থাৎ রাজনীতিবিদদের ব্যর্থতা, রাজনীতিবিদদের ক্ষমতা লিপ্সা এবং রাজনীতিবিদদের আপনার গণতন্ত্রের প্রতি হচ্ছে আপনার আস্থাহীনতা, সেটা যখনই প্রকট হয়েছে, যেটা যখনই প্রবল হয়েছে, তখন কিন্তু এই এনজিও তন্ত্রের বা এনজিও এলিটদের রাষ্ট্রের উপর প্রয়োজন হয়ে পড়েছে, তারা দায়িত্ব পালন করেছে। আমি বলছি না তারা 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 যথাযথ ভূমিকা রাখেননি, আমি বলছি না তারা যথাযথ ভূমিকা রাখতে পারেন না, তা কিন্তু নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এরকম যে এনজিও তন্ত্র, এনজিও এলিটরা, তারা কি গণতন্ত্রের ওপর, তারা কি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছেন কিনা, ভোটাধিকার ছাড়া বা ভোট প্রাপ্তির প্রভিশন ছাড়া। তো আমার কাছে কেন যেন মনে হয় এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এমন একটা প্রবণতা বা চেষ্টা থাকতে পারে, যেটা আমি আপনাকে বলি আজকে, যেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই মানবে না। বিএনপি তো মানবেই না, আওয়ামী লীগ তো আরো মানবে না, হ্যাঁ, তারপর আপনার জামাত এনসিপি তারাও মানবে না। তো সো এই চেষ্টাটার আমি আমি সফলতা খুব কম দেখি। আমার কাছে মনে হয় এই চেষ্টাটা সফল হবে না। আহমদ মোস্তফা এনজিওদের এই উত্থান নিয়ে অথবা এনজিওদের যে প্রবণতাকে নিয়ে যে কথা বলেছেন 96 সালে, আপনি কি এখন বর্তমান সময়ে সেই প্রক্রিয়ারই একটা মানে আপনার চরম একটা অবস্থান দেখছেন কিনা? মানে এনজিওরাই সংস্কার করছে, এনজিওরাই শাসন করছে, এই ধরনের কিছু একটা দেখছেন কিনা? যদি দেখে থাকেন তাহলে এর পরিণতি কি হতে পারে বলে আপনি মনে করেন? এবং বারবার নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটাও কি একটা অজুহাত কিনা? ওকে, আমি খুব ছোট্ট করে বলে দেখেন, বাংলাদেশে কিন্তু রাজনীতিবিদরা বারবার ব্যর্থ হয়েছেন। তারা ধরেন 96 সালের আগেও ব্যর্থ হয়েছিলেন। এরশাদের পতনের পরে তো একটা অন্তর্বর্তী সরকার হয়েছিল, 96 সালেও ঐক্য মধ্যস্থতা ব্যর্থ হয়েছেন, 2007-এর সময় ব্যর্থ হয়েছিলেন, 25-এও ব্যর্থ হয়েছে। তার মানে হচ্ছে রাজনীতিবিদদের ক্ষমতায় আঁকড়ে থাকা, টিকে থাকা, ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার আমি বলবো যে একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক আচরণ করা, এটা কিন্তু বারবার ঘটছে আমাদের সমাজে। এবং যে কারণেই এই অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেটা কিন্তু আপনার প্রয়োজন সমাজে বারবার দেখা দিয়েছে। এবং সেখানে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা যারা এনজিও এলিট থেকে শুরু করে নানা পেশার মানুষ, তারা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তারা কিন্তু এই দেশের জন্য, জাতির জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সেই অবদানটাকে স্বীকার করতে হবে। কিন্তু মূল কথা হচ্ছে এই অবদানের পাশাপাশি এনজিও জীবীরা, এনজিও এলিটরা, তারা কি গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে তাদের আধিপত্যটাকে বেশি শক্তিশালী করার চেষ্টা করছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে কেন যেন মনে হয় এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেরকম কোন একটা চেষ্টা থাকতে পারে, যেটা 96 সালে আপনার জনাব আহমদ ছফা আপনার ইঙ্গিত করেছিলেন। আমি ছোট্ট করে বলি আপনাকে, আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংস্কার প্রক্রিয়া সফল হওয়ার সম্ভাবনা খুব কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ এটা তারা যা করতে চাচ্ছেন, যা চাপিয়ে দিতে চাচ্ছেন, তাতে রাজনৈতিক দলগুলোর অধিকার বা রাজনৈতিক দলগুলোর সামর্থ্য ক্ষুণ্ণ করার চেষ্টা আছে। হ্যাঁ, এটা হয়তো রাজনৈতিক দলকে কর্তৃত্ব পরায়ণ হতে আপনার বাধা তৈরি করবে, কিন্তু আবার এটাও ঠিক, এটা অপোজিটে আবার যারা আপনার অগণতান্ত্রিক, এনজিও তান্ত্রিক বা সমাজের এলিট শ্রেণী, যারা এখন দেশ পরিচালনা করছে বলে আমরা মনে করছি, তাদেরকে একটা নিরঙ্কুশ ভাবে শক্তিশালী করার প্রক্রিয়া এর মধ্যে আছে বলে আমার ধারণা, যেটা আসলে কারোর জন্যই ভালো নয়। জি। আচ্ছা, আমি একটু এবার একটা অন্য প্রসঙ্গে আসছি। অন্য প্রসঙ্গটা এই ধরনের যে আপনি এই ধর্মীয় যে আমাদের এখানে যে সম্প্রীতি অথবা ধর্মীয় যে সহনশীলতা, এটা নিয়ে কিন্তু ইদানিং কিছু প্রশ্ন উঠেছে। এবং সর্বশেষ আমরা দেখেছি রংপুরের গঙ্গাচড়ায়
হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে। এবং হামলার সময় তারা বলেছে, তারা আমাদের মানে অভিযোগটা যেভাবে এসেছে যে মহানবীর নাম নিয়ে তাকে নিয়ে কটূক্তি করা হয়েছে এবং এই জন্য হামলা করেছে। এই জন্য এই ধরনের অভিযোগ যা নাকি এখনো প্রমাণিত নয়, অথবা কেউ একজন বলল, বলার মাধ্যমে যে এই যে হামলা করার এক ধরনের বৈধতা তৈরি করা, এবং এটা কি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভাবমূর্তিকে ভালো করছে, জাতীয় পর্যায়েও কি এক ধরনের সহনশীলতা অথবা সংহতি তৈরি করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারছে? দেখুন জনাব মাসুদ কামাল, আমি ছোট্ট করে বলি, আমি খুব সামান্য একজন শিক্ষক। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোন ধর্মের ধর্মের প্রচারক, ধর্মের প্রধান ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কেই আসলে কুৎসা রটানো, বাজে কথা বলা উচিত নয়। এটা যে ধর্মেরই হোক না কেন। এবং সেটাকে রোধ করার জন্য হয়তো রাষ্ট্রের কিছু আইন কানুন বা রীতিনীতি আছে, বাংলাদেশেও আছে। যে ছেলেটা এই কাজ করেছেন বলে অভিযুক্ত, তাকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছেন, তাকে আপনার পুলিশ কাস্টডিতে রেখেছেন। এটা পুলিশ তার গুরুত্বপূর্ণ যথাযথ দায়িত্ব পালন করেছে বলে আমি মনে করি। যদি সেই ছেলেটা দোষী হয়ে থাকে, এখনো সে অভিযুক্ত, তাকে দোষী বলা যাবে না। কিন্তু তারপরে যা ঘটলো, অর্থাৎ নির্বিচারে একটা গ্রামের কয়েকটা বাড়ি, সম্ভবত 14-15টা বাড়ি একদম লুটপাট ভাঙচুর যা তা করে ফেলা হলো, হ্যাঁ, সেটার নিরাপত্তার দায়িত্ব তো এই রাষ্ট্রের, এই রাষ্ট্রের পুলিশের। তারা কি করলো? তারা কি করলো আমাকে বলেন। তারা কিছু হুম। করেছে? এই যে আমাদের আমাদের এই সরকারে এত গুরুত্বপূর্ণ মানবাধিকার রক্ষাকারী আপনার উপদেষ্টারা রয়েছেন, তারা তো এক একজন হিউম্যান রাইটস এর ব্যাপারে চ্যাম্পিয়ন। তারা তো সারা ওয়ার্ল্ডে হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে স্বীকৃত। কোন উপদেষ্টাকার কথা বলতে শুনছেন যে এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এই বর্বর হামলাটা পরিচালিত হলো, এটা ভীষণ অন্যায় হয়েছে, রাষ্ট্র এখানে ফেল করেছে? আপনি শোনেননি। বরঞ্চ এই 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 হিউম্যান রাইটস রক্ষাকারী, হিউম্যান রাইটস ডিফেন্ডারকে আমরা দেখছি যে তারা গোপালগঞ্জে 4 জন আপনার মানুষ আর্মি বা অন্য কোনো সিকিউরিটি ফোর্সের গুলিতে মারা গেল, সেখানে তারা না যে হিউম্যান রাইটস ডিফেন্ডার, মানবাধিকার কর্মী বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবেদনশীল মানুষ, শিক্ষিত মানুষ, তারা যে দেখলেন হচ্ছে এনসিপির সমাবেশ স্থলের আপনার মঞ্চ ভাঙা হয়েছে, সেটা তারা পরিদর্শন করে আসলেন। এর চাইতে দুঃখ, যন্ত্রণা, হতাশার কি হতে পারে আপনি আমাকে বলেন? এবং কেউ যদি মনে করে থাকে যে এগুলো করে আমরা পার পেয়ে যাচ্ছি, এগুলো কেউ দেখছে না, ট্রেস করছে না, কোথাও কিছু লিপিবদ্ধ হচ্ছে না, এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু নানা জায়গায় বিবেচনার জন্য আপনার রেডি হচ্ছে, যেটার ফলাফল বা যেটা জবাব কিন্তু অনেককে দিতে হবে। হুম। আরেকটা বিষয় আপনি ইদানিং খুব আলোচনা হচ্ছে, সেটা হলো যে আপনার এই পিআর পদ্ধতিতে নির্বাচন। এখন এটাই মনে হয় এই মুহূর্তে সংস্কার কমিশনের সবচেয়ে বড় জটিলতা তৈরি করছে। কারণ কয়েকটা দল বলেই ফেলেছে তারা পিআর পদ্ধতি না হলে নির্বাচনই করবে না এবং তারা মানবে না কিছু। তো এখন আবার বিএনপি বলছে যে লোকজন, বাংলাদেশের লোকজন ইভিএমই বুঝে না, পিআর কেমনে বুঝবে। তো এই যে দুই পক্ষের কথা, এখন এর পেছনে কি আসলে আপনি মনে করেন কোনো মানে আপনার তাত্ত্বিক কোনো বিষয় আছে, নাকি যার যার খালি নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে যে তার যে স্বার্থ, যেমন বড় দলগুলি চাচ্ছে তারা সবকিছু গ্রাস করবে, এই মানসিকতা, এটা কি স্বার্থটাই মূল ব্যাপার এখানে, নাকি এর পেছনে অন্য কোনো জনগণের ভালোর ব্যাপারটাও কাজ করছে? শোনেন, আমি আপনাকে একটা খুব সহজ কথা বলি। যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আহ প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী, প্রকৃতপক্ষে দেশকে পরিবর্তন করার জন্য কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ থাকতো, তাহলে রাজনৈতিক দলগুলো প্রথমত নিজেদের সংস্কার করত। সেইটাতে দিকে রাজনৈতিক দলের জীবনও জীবনও আপনার হাঁটবে না। তারা হাঁটবে কোথায় জানেন? তারা হাঁটবে সেই পথে যেই পথে হেঁটে তার ক্ষমতা আপনার নিরঙ্কুশ হয়। এটা হচ্ছে আমাদের রাজনীতির একটা অমোঘ সত্য। এবং আমি আপনাকে এটা খুব ছোট্ট করে বলি, আমরা এখন রাষ্ট্রযন্ত্রের প্রচুর ফ্যাসিজম বলছি না? কারণ আমরা তো শেখ হাসিনাকে আপনার ফ্যাসিস্ট বলেই আপনার আখ্যায়িত করি। আপনাকে ছোট্ট করে বলি, ফ্যাসিজমের যে হচ্ছে যে আপনার ক্লাসিক্যাল যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী শেখ হাসিনা কিন্তু পুরোপুরি ফ্যাসিস্ট নন। হ্যাঁ, তার রাষ্ট্র, তার তার আপনার সরকার পরিচালনার মধ্যে ফ্যাসিজমের আপনার এলিমেন্টস ছিল। আমি আপনাকে একটা প্রশ্ন করি, যখন কোন রাজনৈতিক দল বলে এই রাজনৈতিক দলকে আর রাজনীতি করতে দেব না, তাদেরকে মুছে ফেলতে হবে, এটা ফ্যাসিজমের একটা পার্ট কিনা আপনি একটু ভালো করে পড়াশোনা করে একটু দেখেন।
আমি তো দেখি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবগুলো দলের মধ্যেই ফ্যাসিজমের আপনার এলিমেন্টস আছে। এখন হুম। আওয়ামী লীগ পরাজিত শক্তি, আওয়ামী লীগ দেশত্যাগী শক্তি, আপনি তাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে আপনি আনন্দ পান বা আপনাকে কেউ চ্যালেঞ্জ করেন। কিন্তু আপনি পরে একটা সময় অ্যানালাইসিস করে দেখেন যে বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি এখন অ্যাক্টিভ আছে, তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটি, সেগুলোর মধ্যে আপনার ফ্যাসিজমের এলিমেন্টস আছে কিনা, এটা কিন্তু বিবেচনা করে দেখার প্রয়োজন আছে। জি। তো, আহ, এই 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 যদি অবস্থা হয়, ধরেন আগামীতে যদি নির্বাচন যেটা হচ্ছে আর কি, আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি, এই নির্বাচন নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে যে আদৌ কবে নির্বাচন হবে, সেটা কি রমজানের আগেই হবে নাকি এপ্রিলে হবে নাকি জুনে হবে। তো এইগুলো নিয়ে কিন্তু নানা ধরনের কথা বলা হচ্ছে। কোনো কোনো দল বলছে যে যদি পিআর পদ্ধতি না হয় তাহলে তো নির্বাচনেই যাবে না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে এটা আসলে নির্বাচন যে তারিখ ঘোষণা করা হয়। আমরা এর মাঝখানে শুনলাম যে কয়েকটা দলের সঙ্গে আলোচনার পর ওখান থেকে বেরিয়ে এসে একজন নেতা বললেন যে 4-5 দিনের মধ্যে, 5-6 দিনের মধ্যে ডক্টর ইউনূস একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তাহলে যদি নির্বাচনের তারিখ উনি ঘোষণা করেন, তাহলে কি তারপর থেকেই কি, আমার তো মনে হয় একটা ঝামেলা বাঁধতে পারে, নাকি সবাই সেই তারিখটা মেনে নেবে? না, আমি আমি আপনার গত প্রশ্নের উত্তরটাও একটু আর একটু দেয়া বাকি ছিল, সেটা আমি দিয়ে দিয়ে বলি আর কি। আপনি খুব ছোট্ট করে বলে দেখেন, আমাদের কিন্তু রাষ্ট্রযন্ত্রে কিন্তু নানা ধরনের বড় বড় সংকট আছে। এই সংকটগুলো একদিনে সমাধান হবে না, এবং এটা সমাধান করার জন্য আমাদেরকে সমাধানের পথে হাঁটতে হবে। আপনি যদি সমাধান করার জন্য একেবারে বড় সার্জারি করেন, সেটা কিন্তু আপনার মানুষকে প্যারালাইসিস করে দিতে পারে। আমার মনে হয় এটা আস্তে আস্তে সারানোর চেষ্টা করতে হবে, এবং সেই সারানোর প্রক্রিয়ায় পলিটিক্যাল পার্টিকে আপনার সাথে রাখতে হবে। আপনি পলিটিক্যাল পার্টির উপর সবকিছু চাপিয়ে দিয়ে বলবেন যে তুমি এটা করো, না করলে পাবা না, দেয়া যাবে না, নির্বাচন হবে না, এই হবে না, সেই হবে না, এটা কিন্তু অন্যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সমস্যাগুলো রাতারাতি যাবে না। আপনি কি মনে করেন যে বাংলাদেশে একটা ইলেকশন হলো, ইলেকশন পরে একটা নতুন সরকার করতে হলো, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে যত সকল সমস্যা আছে, যে একদিনের মধ্যে ভোজবাজির মতো সব হাওয়া হয়ে যাবে? না, হবে না। আমার মনে হয় সমস্যাদের মধ্য দিয়ে আমরা যাব, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনালি ডেমোক্রেসি হচ্ছে একটা প্রতিষ্ঠিত স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মাধ্যমে অনেক কিছুকে আমরা ডিল করতে পারি, তা আমার মনে হয় ডেমোক্রেটিক ওয়েতে যাওয়াটা প্রয়োজন। ডেমোক্রেসির জন্য আপনার পথ উন্মুক্ত করা প্রয়োজন। তো এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যত দ্রুত আপনার নির্বাচন দেয়া যায়, সেই চেষ্টা আসলে সরকারের করা উচিত। কিন্তু ওই যে আপনাকে বললাম প্রথম দিকে যে আসলে একটা অংশ, যাদেরকে আমরা এনজিও এলিট বলছি, যাদেরকে আমরা এনজিও জিবি বলছি, যারা রাষ্ট্রযন্ত্রের উপর দীর্ঘদিন ধরে আপনার তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, তারা যদি এটাকে আপনার এনজয় করতে শুরু করেন, তারা যদি মনে করেন যে না, আমরা এটা ছাড়বো না যে কোনো মূল্যে, তাহলে কিন্তু আবার একটা সংঘাত অনিবার্য হয়ে যাবে। আমি তো দেখতে পাই সামনে কোনো না কোনো প্রেক্ষাপটে আপনার যে এনজিও এলিট, এনজিও জীবীদের সাথে গণতন্ত্রী বা রাজনৈতিক দলগুলোর একটা আপনার মুখোমুখি পরিস্থিতি, একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে, যদি না বর্তমান সংস্কার প্রক্রিয়ায় যারা যুক্ত আছেন তারা অনেক কিছুতে ছাড় না দিয়ে নির্বাচনের পথে না হাঁটে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। উনি এই সময়টা দেশের বাইরে ছিলেন, পারিবারিক কাজে গিয়েছিলেন। তো আশা করি আপনাদের ওনার সঙ্গে আজকে আমাদের আলাপচারিতাটা আপনারা এনজয় করবেন। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি আসলে এক সপ্তাহ আগে আপনার সাথে কথা বলিনি, অনেকে জিজ্ঞেস করছিল কই আছেন, কেন কথা বলছেন না। তো এটা তো আপনি যেটা, আমাকেও বলছে, আমাকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তো আপনার মানে যে এই যে এক সপ্তাহ ছিলেন, আপনার বাইরের সময়টা কি মানে ভালো কাটছে তো? বাইরের সময়টা আমার পার্সোনালি ভালোই কেটেছে, কিন্তু একটা উদ্বেগের বিষয় ছিল। যাদের সাথে দেখা হয়েছে তারা সবাই বাংলাদেশ নিয়ে চিন্তিত, বিশেষ করে প্রবাসীরা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আমাকে যেভাবে ইয়ে করছে যে তারা কিভাবে এই দেশে ইনভেস্ট করবে, তারা কিভাবে এই দেশে থাকবে, আসবে। মানে সবারই একটা উদ্বিগ্ন। সবাই ডক্টর ইউনূসকে নিয়ে যেখানে তাদের একটা আশা ভরসা ছিল, সেখানে সবার একটা হতাশার সুর। তারা, তার মানে এই নয় যে তারা শেখ হাসিনাকে চাচ্ছে, But তারা হুম। নিজেরা মনে করছে যে দেশটা আসলে
এটা জাহান্নামের দিকে যাচ্ছে আর কি, এমন পরিস্থিতি বিরাজ করছে। অনেকে আশঙ্কা করছে তারা দেশে আসবে কিনা, তাদের সন্তানরা দেশে আসতে চায় না, এইগুলো নিয়ে কথা হচ্ছে বেশিরভাগই। কিন্তু এটা কিন্তু আসলে আমি 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 নিজেও ফিল করি, আমরাও তো অনেক কিছু আশা করেছিলাম এবং সেটা হচ্ছে না। এবং ওনারা এই জন্য আসলে কাকে দায়ী করছে, কি মানে আমাদের ভাগ্যকে দায়ী করছে নাকি? না, এদেরকেও দায়ী করছে, তাদের কাছে যেটুকু আশা ছিল তারা সেটা কেন করতে পারে নাই। হাসিনাকে তারা তাড়িয়েছে, তো শেখ হাসিনা তো চলে গেছে, তাহলে তাদের কেন এখন ভালো করার সুযোগ তারা কেন মিস করলো, এগুলো আলাপ করছে। হুম। আর দৃষ্টিভঙ্গির, যেটা পুরো মব মব কালচারের বেশি সমালোচনা করছে। যদি এগুলো চলতে থাকে তাহলে ইনভেস্টমেন্ট এখানে কি করে ইয়ে হবে। তারা নিজেরা বিদেশি ইনভেস্ট আনতে চায়, আর আমরা ইনভেস্ট করতে চাই, আমাদের কোনো সুযোগ হয় না। আমাদের নানা রকম হয়রানি করা হয়। মানে এটা, আমাকে একটা ওই যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, তারা আমার সাথে একটা মত বিনিময় সভা রেখেছিল। এটা বড় পরিসরই ছিল, সেখানে অনেক বিজনেসম্যানরা ছিল, বাংলাদেশিরা সবাই। তারা ওইখানে বড় বড় ব্যবসায়ী, তারা বাংলাদেশেও তারা ইনভেস্ট করতে চায়। সেই দৃষ্টিকোণ থেকে তারা বলেছে যে আপনি আমাদের কথাগুলো বলেন ওইখানে গিয়ে, যে আমরা আমরা চাই, আমরা কেন যেতে পারছি না, আমাদেরকে কেন পদে পদে বাধা দিচ্ছে। তো আমারও পরামর্শ চেয়েছে তারা আসলে কি করতে পারে। আমি মানে, এবং কেন তাদেরকে কেন গুরুত্ব দেয় না, তাদের কথা শোনে না। তো বাংলাদেশ মিশন গুলো তাদের কোনো কাজে আসে না, এই সমস্ত অভিযোগগুলো আসছে, নানা আঙ্গিকে তাদের অভিযোগ ছিল। কিন্তু আমি পার্সোনালি বলেছি যে আসলে আমাদের মধ্যেও তো বিভক্তি আছে, সরকার কি শোনে না তারও তো কারণ আছে। কারণ বিদেশে গিয়ে আমাদের প্রবাসীরা একটা দ্বিধারায় চলে। ওইখানেও বিএনপি আওয়ামী লীগ রাজনীতি করে, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি হিসেবে রাজনীতি করে। তারা যদি একটা ফোরামে থাকে সবাই, তাহলে সরকারকে এটা প্লেস করা খুব সুবিধা হয়, প্রেশারটাও ওইভাবে দিতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেই দল আহ কোনো একটা বিশেষ দলের অধীনে থাকে, তারা ওই দল ক্ষমতায় আসলে তারা এখানে ব্যাংক লুট করতে পারে, ব্যাংক বানাতে পারে, সুযোগ সুবিধা নিতে পারে, ওই দেশ থেকে এসে এদেশে মেয়র হতে পারে, নানা রকম এমপি হইতে পারে, নানা রকম সুবিধা নেই। তো তারাও তো এমন পরিস্থিতি তৈরি করে যে যেতে করে সরকার তাদেরকে একটা নিউট্রাল পজিশন থেকে দেখতে পারে না, সরকার তো তাদেরকেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে। জি। সেটা একটা সমস্যা বটে। হুম। আচ্ছা, আমরা বরং একটু দেশে ফিরে আসি। দেশে তো আসলেন বাইরে থেকে, এসেই তো দেখলেন যে নানা রকম ঝুট ঝামেলা কিন্তু চলছে। তার মধ্যে একটা ইতিবাচক দিক সম্ভবত যে সংস্কার আলোচনা নিয়ে ঐকমত্য কমিশনের যে আলোচনা, দ্বিতীয় দফা হুম, এটা শেষ হয়েছে। হুম, অনেকগুলো ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। হুম, কিন্তু সেখানে জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, যারা জুলাই সনদ ঘোষণা করবে যথাসময়ে, সবই হচ্ছে। আবার এনসিপি আলটিমেটাম দিয়েছে জুলাই সনদ দিয়ে, জুলাই ঘোষণা নিয়ে। এর মধ্যে আবার দেখলাম রাস্তায় নেমে পড়েছে একটা জুলাই যোদ্ধা, ও শাহবাগ অবরোধ করেছে। ঢাকা শহরের যে জিওগ্রাফি, যদি শাহবাগ কেউ অবরোধ করে তার প্রভাব তো সারা ঢাকায় পড়ে যায়। তো এটা কেন আপনি এটাকে আপনি কিভাবে দেখছেন, এটা কেন হচ্ছে ভাই? এটা তো ওই মব কালচার। সেই মব যেদিন থেকে শুরু হয়েছে, 32 নম্বর ভাঙা, তারপরে আনসারদের পিটানো, তো যখন তখন আপনার সচিবালয় চলে যাওয়া, তারপরে আপনার তাদের অটো পাস দেওয়া। তো তারা তো একটা, এই যে জুলাই যোদ্ধাগুলো হসপিটাল দখল করা, একটার পর একটা তো তারা সুবিধা পেয়েছে। এবং সরকারের সরকারের আশকারায়, যেখানে বলা হয়েছিল যে যমুনাতে তোমরা নিষিদ্ধ এলাকা, সেই নিষিদ্ধ এলাকায় সরকারি দল এনসিপি ওইখানে মিটিং করেছে। তারা মিটিং করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সেই নিষিদ্ধ করার দাবিটা আবার তাদেরকে বলছে আবার শাহবাগে যাও, শাহবাগে গিয়ে তারা সে আন্দোলন করেছে। তো তারা তো দেখেছে যে রাস্তা বন্ধ করলে, এগুলো করলে সরকার তাদেরকে দেয়। তো সরকারই তো এদেরকে পালতেছে। এবং এনসিপি, আমি আমি কালকে এই একজনের সাউন্ড বাইট শুনলাম যে সরকারের অফিস, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসের কেউ জানি নির্দেশ দিয়েছে তোমরা শাহবাগে গিয়ে ধর্ণা ধরে থাকো, শাহবাগকে অচল করে রাখো, তাহলে কিন্তু তোমাদের দাবি আদায় হবে। এখন তারা যে দাবি করছে, হয়তো কিছু ন্যায্য দাবিও আছে, কিন্তু জনদুর্ভোগ করে কেন হবে? আর একটা রাইট। দাবি আছে, তাদের জুলাই যোদ্ধা স্বীকৃতি দিতে হবে। আপনার আপনার আর কয়টা দাবি করছে তারা? দাবি যেগুলি করেছে আমি আপনাকে দু একটা বলি। যেমন ধর, একটা আছে জুলাই শহীদ ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, হুম, আরেকটা হলো শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, হুম, আরেকটা হলো চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের নিশ্চয়তা, আহতদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং ব্যয় সম্পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। কারণ কর্মসংস্থান, আচ্ছা, আবার আরেকটা জিনিস হলো আহত ও শহীদ পরিবারের জন্য
খেয়াল করবেন, আহত ও শহীদ পরিবারের জন্য বিশেষ আইনি সুরক্ষা কেন্দ্র। এগুলি তো আমি বুঝতে পারছি না কিছু, এটা কি মানে আরেক কোটা নাকি? আইনি সুরক্ষা কেন্দ্র মানে হচ্ছে যে চাঁদাবাজি করলে যদি কেউ ধরে তাহলে ওরা হেল্প করবে। আইনি সুরক্ষা কেন্দ্র আবার কি জিনিস? এখন যে দাবিগুলো ওইখানে আনছে, আপনি দেখে জি। এখন যদি দেখেন আমাদের 71 সালের মুক্তিযোদ্ধা যারা ছিল, শহীদ যারা ছিল, তারাও কি এই সুবিধাগুলো সবাই ভোগ করছে? তাহলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক পালাবদলে যে কোনো আন্দোলনে যে কেউ শহীদ হয়ে যাবে আর যে কেউ আপনার যুদ্ধ হয়ে যাবে, এটা স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনি আমি আমরা তো দাবি করতে পারি যে আমরা 90 যোদ্ধা, আমরা এরশাদকে হটিয়েছিলাম, তাহলে আমাদেরকেও সার্টিফিকেট দাও। আমাদের যারা যারা আমাদেরও চাকরি বাকরি, আমাদের পোলাপাইনের ব্যবস্থা করো। যে যে সুবিধা ওরা চাচ্ছে এগুলো তো আমাদেরও দরকার। তো আমরা তো এত বছর ধরে সেটা থেকে বঞ্চিত। এবং আগামীতে যারা এইভাবে সরকার পরিবর্তন করবে, সরকার পরিবর্তনের আন্দোলনে যাবে, তারাও যে যুদ্ধে শহীদ হয়ে যাবে, তারাও এইভাবে চাইবে। তো এই চাওয়ার তো কোনো শেষ নাই। এবং আমি শেষ কথা হচ্ছে যে সরকার আশকারা পেয়ে এগুলো করছে। এবং সবচেয়ে ভয়ানক আমি আশঙ্কা করছি যে 5 তারিখের পরে আরো ভয়ানক কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এই আপনি তো খুব আশাবাদ ব্যক্ত করছেন যে আহ, যে যে আলী রিয়াজ কমিটির সঙ্গে যে বৈঠক হচ্ছিল সেখানে যে তারা ঐক্যমত্য হয়েছে। তা আমি তো মনে করি না যে ঐক্যমত হয়েছে। আমি আজকেও তো দেখলাম কয়েকটা পত্রিকায় ভিন্ন ভিন্ন লিখেছে। আপনি যেভাবে ঐক্যমত্য বলছেন সেভাবে বলছে। প্রথম আলো বলছিল যে তাদের কতগুলো দাবির মধ্যে আপনার কতগুলোতে আবার ঐক্যমত্য নাই, মানে 21টা না কয়টার মধ্যে আপনার আহ সরি আমি ফিগারটা মনে করতে পারছি না না, এখন। এই তো নাই, আপনার রাষ্ট্রীয় মূলনীতির প্রশ্নই তো নাই। বলছে যে মৌলিক 19টি সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত, 9টিতে ভিন্ন মত। প্রথম আলো বলছে। তো আচ্ছা। 9টিতে তো ভিন্ন মত আছে। মূল মূল বিষয়গুলো কি? আপনার মূল বিষয় হচ্ছে আপনার এই যে সংখ্যা অনুপাতে যে হবে, উচ্চকক্ষ হবে, সেই জায়গায় তো তার একমত হয় নাই। সেটা কি প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে না আসন, নিম্নকক্ষ আসনের ভিত্তিতে হবে, সেটা রয়ে গেছে। আরেকটা বড় বিষয় হচ্ছে এই এরকম একটা ছোট্ট দেশে কেন এত জরুরি হয়ে গেল উচ্চকক্ষ? এখানে কোন মহাজ্ঞান আসবে যে উচ্চ কক্ষ থেকে, যাদেরকে আবার আপনি ক্ষমতাও দিতে চাচ্ছেন না, যে আইনি 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 অনেক ক্ষমতাও তাদের নাই। তারা যে উচ্চ কক্ষ যে একটা পাওয়ারফুল ভূমিকা থাকবে সেটাও না। তো তাহলে ছোট জগন্নাথ একটা আপনি কেন না না, পালবেন? এবং এটা একটা সান্ত্বনা পুরস্কার। এই সান্ত্বনা পুরস্কার হয়তো এই জন্যই যে আসিফ নজরুলদের জন্য হয়তো সুবিধা হবে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মাঝে মাঝে কাজ করবেন। তা আপনিও হয়তো পাইতে পারেন সামনে একটা, যে তাদেরকে আবার এই দিয়ে দিই, তাদেরকে উচ্চ উচ্চ কক্ষে বসিয়ে দিই। আচ্ছা, একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ দেখছি, সেটা হলো জুলাই আন্দোলন আসলে কারা করেছে, এটার মূল নেতা কারা, এটা নিয়ে একটা ঝগড়াঝাটি চলছে। একদিকে নাহিদ ইসলাম, জুলকারনাইন সায়ের, আবার হুম। সাদিক কায়েম নাকি মূল নেতা, এই ধরনের মাস্টার মাইন্ড, এই হুম। ধরনের একটা ঝগড়াঝাটি বেশ ইদানিং দেখি জমে উঠেছে। এই জুলাই আন্দোলন তো আমি যতটুকু বুঝতাম, এটা থেকে স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এটা সারা দেশের গণমানুষের আন্দোলন। এর আবার এটা নিয়ে এই যে নেতৃত্ব নিয়ে কামড়া কামড়ি, এটা কেন? এটা হচ্ছে যে আমি কালকে এটা বলছিলাম, যখন আপনি কোনো যুদ্ধে জয়ী হয়ে যাবেন তখন বিজয়ীরা তাদের হাত দিয়ে তাদের কলম দিয়ে ইতিহাস লেখে। ওনারা এখন নিজেদের ইতিহাস লিখতে বসছেন, যেহেতু হুম। তারা বিজয়ী হয়েছেন, তারা চেয়ারে বসছেন, সেই এখন ইতিহাস হচ্ছে। জাস্ট উল্টোটা যদি হতো কি হতো, যদি তারা বিজয়ী না হতো, তাহলে আজকে কি কেউ স্বীকার করতো কে মাস্টার মাইন্ড ছিল, কার কে কে ছিল, কত সাল থেকে কি আন্দোলন হচ্ছিল, কে যে কি পরিকল্পনা করেছিল, কোন বিদেশি তাদেরকে কি করেছিল? এত সব কাহিনী কি থাকতো? তখন তো শহীদ কে হয়েছে তারও পাত্তা থাকতো না, পালিয়ে থাকতো যে শহীদ কে আবার কোথা থেকে, আর না আমাদেরকে মারা যায় নাই, এই ধরনের হুম। পরিস্থিতি তৈরি হতো। এবং এদের কোনো তালিকাও থাকতো না। তো আজকে যেহেতু তারা বিজয়ী হয়েছে এবং ক্রিম পাচ্ছে, তো ক্রিমের জন্য অবশ্যই তাদের এখন কৃতিত্ব নিতে হবে। এই ক্রিমের কৃতিত্ব নেওয়ার জন্য তাদের এই কামড়াকামড়ি। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আসলে দেখেন কোটা আন্দোলন শুরু হয়েছিল 1 তারিখ থেকে। আমি তো এই 31 তারিখের আগ পর্যন্ত এটাকে এক দফার কিছু দেখি নাই। 30 তারিখ পর্যন্ত এটা এভাবেই চলছিল, কোটা আন্দোলনই চলছিল। সলিমুল্লাহ খানরা 30 তারিখে গিয়ে বললো যে এক দফা চাই, যে এটা বাস্তবায়ন, এটা দিলেও বাস্তবায়ন হবে না, তো সরকার পরিবর্তন দরকার, আমার স্পষ্ট মনে আছে। তারপরে দুই একজন সামনে চলে আসলো, বললো যে হ্যাঁ আমরাও চাই। তারপরে 3 তারিখে নাহিদরা এক দফা ঘোষণা করলো।
30 তারিখে আবার লাল 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 দিল, এটা কি বলো, প্রোফাইল করলো। এইসব হুম, তামাশার পরে 3 তারিখে ঘোষণা করলো, 5 তারিখে বিজয় হয়ে গেল। এবং অবশ্যই এখানে একটা সাংগঠনিক তো ছিলই তাদের। এবং এই 30 তারিখে, 3 তারিখে যে শহীদ মিনারে যাওয়ার এই কর্মসূচিটাও তো আমি দেখেছি যে এটা বামদের তরফ থেকে এসেছিল, যে আনু মোহাম্মদ বলছিল যে প্রেস ক্লাব থেকে আমরা এখানে যাব। পরবর্তীতে এটা হাইজ্যাক হয়ে চলে গেল, এটা সবার হয়ে গেল, এবং আনু মোহাম্মদরা তখন আউটই হয়ে গেল, এখানে ঢুকতেও পারলো না। যাই হোক, এগুলো নিয়ে আমরা তর্ক করে লাভ নাই, কিন্তু তারা যেভাবে মূল বিষয়টা হচ্ছে সবাই চেয়েছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে, তাই না? না চাইলে তো জি, আর হয়নি। এবং রাইট, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন, যে সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছিল। এবং এটা একক কৃতিত্ব কারণ আমার দরকার নাই। কারণ বিষয়টা হচ্ছে যে আমার ছেলে যখন রাস্তায় নামেছে, তাহলে অভিভাবকে নেমেছে, সাধারণ মানুষ এখানে সম্পৃক্ত হয়ে গেছে। তবে অবশ্যই এই ধরনের আন্দোলনের কি পেছনে কেউ নাই? অবশ্যই আছে, সেটা অস্বীকার করার জো নেই। এবং এটা অপ্রিয় হলেও নাহিদদের বিষয়ে আমি বলতে চাই যে জামাতে ইসলাম যে দাবি করছে, জামাতে ইসলামের যে নায়েবে আমির যে দাবি করছে তাদের সাথে সম্পর্ক ছিল, তারাই আন্দোলন করেছে, এটা আমি বিস্তারিত হয়তো আরো একদিন বলবো। কিন্তু এই দাবিটা সত্য। কারণ তারা দেখেছে যে 24-এ, 2014, 13, 14 যে আন্দোলন করেছিল, জঙ্গি আন্দোলন জামাতের নেতৃত্ব হয়েছিল, সেগুলো ঢাকার বাইরেই ছিল। ঢাকার বাইরে আন্দোলন করে তাদের কোনো লাভ হয়নি। তারা তখন থেকে প্ল্যান করছে যে এই আন্দোলন তারা ঢাকায় আনবে, এবং ঢাকায় এনেছে, রাইট, তারা নেপথ্যে ছিল, এদেরকে তারা কাজে লাগিয়েছে। এবং এনসিপি কে তো এই কারণেই মানুষ বলে যে এটা জামাতের বি টিম। এরা তো, এদের অনেকেই তো শিবির করা, এবং এদের অনেকের সাথে সম্পৃক্ত আছে। ওরা যতই বলুক যে না আমরা ওদের সাথে সম্পৃক্ত না, কিন্তু ওদের কার্যক্রম, ওদের কথাবার্তা এবং ওদের টার্গেট মুক্তিযুদ্ধকে হেয় করা, এবং বঙ্গবন্ধুকে হেয় করা, আওয়ামী লীগকে নিঃশেষ করা, এই জাতীয় মানে জিঘাংসার যে সমস্ত অ্যাক্টিভিটিস, সেগুলো তো জামাতের সাথে এদের কোনো পার্থক্য নাই। তো সব দিক রাইট। থেকে আমার মনে হয় যে জামাত যে দাবিটা করছে, যে এই আন্দোলনে আমরা মাস্টারমাইন্ড ছিলাম, আমরা এদেরকে চালিয়েছি, সেটা আসলে একেবারে অসত্য নয়। এখন যে শিবির যে এখানে ভূমিকা রাখে না তা নয়, শিবির যে সমস্ত আহ আন্দোলন যে স্টাইল হয়েছে, আমার স্পষ্ট মনে আছে যেদিন যাত্রাবাড়িতে এই আগুন ধরিয়ে দিয়েছিল, আমি ফেসবুকে লিখেছিলাম যে এটার সাথে ওই আন্দোলনের মিল আছে, এরাই এর সঙ্গে জড়িত। অনেকে আমাকে এই যে জামাত শিবিরের বা আন্দোলনের তখন এই আন্দোলনের সাথে অনেকে আছে, তখন আমাকে আক্রমণ করেছে যে না আপনি মিথ্যা কথা বলছেন, আপনি এখানে জামাত শিবিরকে এনে এনে দিচ্ছেন। এখন জামাত শিবিরই বলতেছে যে আমরা আড়ালে ছিলাম, যাতে বাম এবং আদার্স আমাদেরকে না চিনতে পারে এবং এটাকে ব্লেম না দিতে পারে। এটাই সত্য। এবং হয়ে গেছে আন্দোলন, এখন কৃতিত্ব নিয়ে কামড়াকামড়ি হবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, আমরা শেষ প্রসঙ্গে চলে এসেছি একটা। আপনি খেয়াল করেছেন এর মধ্যে প্রেস সেক্রেটারি উনি একটা কথা বলেছেন যে আগামী 4-5 দিন খুবই ক্রুশিয়াল আমাদের জন্য। হুম। আবার এর পাশাপাশি গতকালকে আমরা একটা জিনিস দেখলাম যে সেনা দপ্তর থেকে হুম। একটা ব্রিফিং করা হলো। সেই ব্রিফিং এ তারা বলল যে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠক ঘিরে 22 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বাট আমি ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে মোটামুটি সব মিডিয়াতেই এই গোপন বৈঠকটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, যেটা যেরকম আমরা আগে দেখতাম যে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধ। তো এখন এই গোপন বৈঠকের সত্যতা নিয়ে কি কোনো সন্দেহ অথবা কি জানি না, এই পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? মানে একটা আপাত দৃষ্টি, মানে একবার খোলা দৃষ্টিতে দেখলে আওয়ামী লীগ আমলে যেরকম জামাত শিবিরের লোকজন কোথাও মিটিং করতো, তারপরে হুম, কয়েকটা বই দিয়া এদেরকে গোপন মিটিং এ এদেরকে ধরা হয়েছিল, সেই একই স্টাইলের একটা বৈঠক আওয়ামী লীগের সমর্থকরা হয়তো করেছে ওইখানে। এবং তারা হুম, গেছে, তাদের রাজনৈতিক পরিচয় অবশ্যই আওয়ামী লীগের সাথে আছে, নতুবা তো এভাবে বলতো না। আছে, একজন সেনা সদস্য হয়তো সেখানে গেছে। কিন্তু যে গল্পটা বানানো হয়েছে যে ওই সেনা সদস্য সেখানে ট্রেনিং দিচ্ছে, ওই ট্রেনিং, ওই একদিনের বৈঠকে ট্রেনিং দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে বাড়তি মশলা, যেটা 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 পুরো গল্পটাকে একটা ফালতু বানিয়ে দিয়েছে। এটা বলতে পারে যে
বিগত সরকারের সমর্থক কিছু লোক এক জায়গায় মিলিত হয়েছে, তারা কি করবে, তারা কর্মপন্থা নির্ধারণ, তার স্বাভাবিক কর্মবন্ধ করতেই পারে, তারা তো রাজনীতির সঙ্গে জড়িত আছে যেহেতু, তারা তো চাইবেই এই সরকারকে ফেলে তারা কিভাবে ক্ষমতা আসবে, তারা কিভাবে সার্ভাইভ করবে সেগুলো করার। কিন্তু এইটাকে যদি বানানো হয় যে গোপন বৈঠকে সশস্ত্র সংগ্রামের জন্য তাদেরকে ট্রেনিং দিচ্ছে একজন অফিসার নিয়ে, সেটা আমার কাছে অতি বাড়তি মনে হয়। এবং সেই জন্যই হয়তো অনেকে ইনভার্টেড কমার মধ্যে রাখছে, আর ইনভার্টেড কমার মধ্যে তো রাখবেই। আরো সন্দেহজনক হচ্ছে যে আপনাদের এত গোপন বৈঠক আপনারা পেয়ে গেলেন, সেটা এতদিন পরে কেন এটা উদ্ঘাটন হ্যাঁ, হচ্ছে? এতদিন পরে কেন? আপনি এটা 8 জুলাইয়ের ঘটনা না 9 জুলাইয়ের ঘটনা? এই হ্যাঁ, নয় আপনি জুলাই। আসলে জুলাই শেষে এসে বর্ণনা করছেন কেন? ওটা তো আগেই করতে পারতেন যে গোপন বৈঠক হচ্ছে, আমরা ধরে ফেলছি। তো এই কোনো অন্য কোনো মশলা পাকানো হচ্ছে, হয়তো আওয়ামী লীগের উপর আবার বড় কোনো অভিযান চালানোর জন্য হয়তো কোনো ইয়ে হচ্ছে, মানে গুটি পাকানো হচ্ছে। যারা এখানে জড়িত ছিল তারা যদি, আমি হুম, আমি তো মিটিং করার অধিকার আমার তো আছে। আমি 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 যেই দলেরই সমর্থক হই, আমি কোনো জায়গায় মিটিং করতে পারবো না? আমি মিটিং এ সেখানে কি করেছি সেটা হচ্ছে বিষয়। একটা কমিউনিটি সেন্টারে কিভাবে মিটিং করলে সেখানে কিভাবে ইয়ে হয়, সেখানে কিভাবে এটা কি বলে ট্রেনিং হয়ে যায় এবং সশস্ত্র কিছু হয়ে যায়। আপনি আমাকে ফলো করেন, আমি কোথায় যাই কি করি, কিন্তু আমার মিটিং করার অধিকার তো আমার রয়েছে, রাষ্ট্র আমাকে দিয়েছে, তাই না? হ্যাঁ, যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আমি যদি ঘরের মধ্যে বসে কারোর সঙ্গে কথা বলি, এখন সেই কথাটাকে কি ওই মানে নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে ফেলানো যায়? আমার তো মনে হয় না। আমি জানি না, আপনি কি বলবেন? আমি ওটাই বলছি যে আমি ঘরের মধ্যে কি করছি বা কোনো একটা কমিউনিটি সেন্টারে কি করছি, তারা তো এমন না যে ব্যানার টানিয়ে স্লোগান দিচ্ছে, অমুক করছে তমুক করছে। এখানে যোগ করেছে মানে ওই মশলা একটা যোগ করেছে, একটা হচ্ছে ট্রেনিং দিচ্ছে, আরেকটা হচ্ছে তারা স্লোগান দিয়েছে। কিসের স্লোগান? শেখ হাসিনা কোথায় আছে কি আছে, তারা এখানে কোন ভূতে পাইছে যে তারা একটা কমিউনিটি সেন্টারে গিয়া এই গোপন বৈঠকে আবার স্লোগান দেয়? গোপন বৈঠকে স্লোগান স্লোগান দেয়? গোপন বৈঠকে তো গোপন আলাপ করে কিভাবে আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনবো, যে উনি আমাদেরকে এতিম করে চলে গেছে, এইসব গল্প হবে। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয় নিয়ে, এবং আমার কাছে যে জিনিসটা আপনারা সবসময় শুনেন দেশের রাজনীতি নিয়ে, কিন্তু আনিস আলমগীর কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন একদম শুরুতে, যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবাসীরা কি ভাবছেন আসলে। প্রবাসী যারা, তারা তো থাকে বিদেশে, কিন্তু তাদের মনটা কিন্তু পড়ে থাকে বাংলাদেশে। তো সেখানে বসে তারা কিন্তু আমাদের চেয়েও মনে হয় বেশি আতঙ্কিত হন, বেশি উদ্বিগ্ন হন। তো এই বিষয়গুলো আমার মনে হয় আমাদেরও চিন্তা করা উচিত।